আপনারা সূর্যায়ন দেখেছেন, চন্দ্রায়ন দেখেছেন, সব দিকে কোনটা কিভাবে এগিয়ে নিয়ে যায় সেই বিষয় এবার আমাদের সংকল্পপত্রে রাখা হয়েছে। আমাদের প্রধানমন্ত্রীজি, আমরা জানেন, উজ্জ্বলা যোজনার মাধ্যমে গ্যাস কানেকশন দিচ্ছেন। উনি এখন বলছেন গ্যাস কানেকশন এবার দিয়েছি, সেটা গ্যাস সিলিন্ডারের মাধ্যমে। এবারে সংকল্পপত্রে উনি বলেছেন যে গ্যাসের পাইপের মাধ্যমে গ্যাস দেওয়া, সেটাও এবারে সংকল্পপত্রে সেটাও মেনশন করেছেন। বন্ধুগণ, আমি এইবারের যে ইলেকশন, খুব ইম্পর্টেন্ট ইলেকশন। এদের বিরোধীদের কথা বলে তো লাভ নেই, কমিউনিস্টদের কথা বলে তো লাভ নেই। কি বলবো ওদের সম্পর্কে? আজকে কংগ্রেসের সাথে হাত মিলিয়েছে কমিউনিস্টরা, যারা, আমি বিধানসভার মধ্যে বারবার বলেছি যে আপনারা উপরে গিয়ে কি বলবেন, যাদের হাত এখনো সেই রক্তের দাগ এখনো শুকোয়নি, তাদের সাথে আপনারা হাত মিলিয়েছেন। সত্যি অবাক লাগে। উপরে গিয়ে কি উত্তর দেবেন আপনারা? এখন তো কংগ্রেসের অফিস থেকে সিপিএম এর সেই ফ্ল্যাগ বেরোয়, আর সিপিএম এর অফিস থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বেরোয়। অদ্ভুত এক সিচুয়েশন। আপনারা গিয়ে কি উত্তর দেবেন? মাথা হেড করে বসেছিল। কিন্তু অদ্ভুত লাগে, এত বড় বড় সব তাত্ত্বিক নেতা এখন বলছে সময়ের কারণে, গণতন্ত্র বাঁচানোর কারণে আমরা একসাথে হয়েছি। আর কিসের গণতন্ত্র? তোমরা এক সাউথ ডিস্ট্রিক্টে আমি গিয়েছিলাম, 69 জন আমাকে লিস্ট দিয়েছিল, 69 জনকে ওরা ওনাদের রাজত্বে খুন হয়েছে। আপনারা চিন্তা করুন। আমি বিভিন্ন জায়গায় যখন যাই, যখন কোনো ভাষণ, কোনো বক্তব্য আমি রাখতে চাই, আমাকে বললেন যে আপনি এখানে আগে এই স্টেজে ওঠার আগে মাল্যদান করুন। কি ব্যাপার যে এখানে এতজন শহীদ হয়েছে? মানে 69 জন একটা ডিস্ট্রিক্টে। আপনারা ভাবুন, একটা ডিস্ট্রিক্টে, অফিসিয়াল যে আমাদের ডিস্ট্রিক্ট আছে, সেখানে কতজন লোককে ওদের সময় খুন হয়েছে। উনাদের সময় উনাদের এই যিনি স্বাস্থ্যমন্ত্রী, উনি খুন হয়েছেন। সুখরাম দেববর্মার অফিসে সুখরাম দেববর্মাকে খুন করা হয়েছে এসডিএম, আগরতলা শহরের সদর এসডিএম ছিলেন। এবং চারদিক বলে লাভ হবে না। আমি একটা জায়গার মধ্যে আমি বলেছি, এই ইলেকশন যাওয়ার পর এই কমিউনিস্টদের সময়ে আমরা দেখবো কতজন খুন হয়েছে, এবং আমি লিগের এক্সপার্টদের সাথে কথা বলবো, এবং তাদেরকে আবার এটাকে ওপেন করা যায় কিনা সেই ব্যবস্থা আমি করবো, সেই ঘোষণা আমি দিয়েছি। বন্ধুগণ, এদের কথা বলে লাভ নেই। মানুষ বুঝে গেছে, দে আর অল টেক্সটেড, যে এদেরকে দিয়ে হবে না। মানুষ খুঁজছিল সাবস্টিটিউট। কংগ্রেসের একটা সাবস্টিটিউশন পেয়ে 5 বছরের জন্য 10 বছর রাজত্ব যখন করলো, মাঝখানে কংগ্রেসকে সেই তাদেরকে সুযোগ দিয়েছিল। কিন্তু আমরা কি দেখলাম? সেই 5 বছরে কংগ্রেস এমন কাজ করলো যে একদম কার্বন কপি, বরং কার্বন কপির থেকে আরো বেশি। তারপর সেই গ্রাম বনের রেকর্ড প্রতি বছর বাঁচিয়ে আবার বাজাতো আমরা সবাই দেখতাম, এবং সেই রেকর্ড বাজিয়ে আরো 25 বছর রাজত্ব করেছে। বন্ধুগণ, এখন মানুষ দেখেছে যে না কংগ্রেস না সিপিএম, তাহলে আমাদের কাছে কে এসছেন? মোদীজি এসে গেছেন। মোদীজি গ্যারান্টি দিচ্ছেন, গ্যারান্টি বলছে, আমি গ্যারান্টি দে রহা হুঁ বিকশিত ভারত সংকল্প যাত্রা 2047 সনে উনি বলছেন যে 2047 সনে মানুষ, যারা আমাদের নেক্সট জেনারেশন, এই যে আমাদের দেশ এখন অমৃতকাল চলছে, বিকশিত ভারত সংকল্প যেটা উনি গ্যারান্টি বলছেন, তার সুফল 2047 থেকে মানুষ দেখতে পারবে। বন্ধুগণ, আমরা মোদীজিকে আবার দেখতে চাই। মোদীজি যারা হবে না, মোদীজি যা বলে তাই করেন। এবং এবারও আপনারা দেখেছেন যে আস্তাবল ময়দানে, বিবেকানন্দ ময়দানে উনি এসেছেন, বলছেন খালি কিচ্ছু বলবেন না, আপনারা গিয়ে মানুষের কাছে গিয়ে একটা কথাই বলবেন যে মোদীজি আপনাদের আমাদের পাঠিয়েছে, আপনাদের উনি বলেছেন যে ওনাকে আশীর্বাদ করার জন্য। কারণ এই 56 ইঞ্চির যে লোক, সে যা বলে, সময়ের যে কাজ যেটা বলবেন, যে সময়ের সাথে যে কাজটা কমপ্লিট হবে তার কথা বলেন, এর নামই হচ্ছে গ্যারান্টি। বিকশিত ভারত সংকল্প যাত্রায় আমরা দেখেছি ত্রিপুরাতে প্রায় 16টা বিকশিত সংকল্প যাত্রা গাড়ি উনি পাঠিয়েছিলেন, এলজিডি। এবং সেখানে কি যে স্কিম উনি করেছেন সব মানুষের জন্য, সেই স্কিমগুলো অনেকে আছে, অনেকে জানেন না বা এটা বুঝেও না। তার জন্য উনি বলছেন না, সেটা হবে না। আমি চাই প্রতিটা বাড়ির যে লাস্ট মাইলে আছে, আমাদের সারা ভারতবর্ষের আপনারা চিন্তা করুন, ত্রিপুরাও সেদিকে মানে বাদ যায় না। ত্রিপুরা তো প্রায় 16টা যে গাড়ি এসেছিল, আমরাও সেখানে আমরা দেখেছি, সেটা সব জায়গায় জায়গায় গিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে, মেলার মাধ্যমে মানুষের কাছে বিভিন্ন যে স্কিম, সেটা সুফল দেওয়ার চেষ্টা করেছেন। আমরাও ত্রিপুরা সরকার প্রতি ঘরে সুশাসন
22-এ প্রধানমন্ত্রীজির জন্মদিনে আমরা 17 সেপ্টেম্বর সেটা শুরু করেছিলাম, এবং একসাথে এবার আমরা 2.0 সেটা আমরা শুরু করেছি। অর্থাৎ এই সরকার, এই যে ডাবল ইঞ্জিনের সরকার, আমরা সবসময় মানুষের জন্য কাজ করি। এইভাবে আগে কিন্তু আমরা দেখিনি। আজকে রাম মন্দির নিয়ে কত কথা, যে এই দেশের মধ্যে যদি রাম মন্দির হয় তাহলে দেশে মানে বিরাট হইচই হবে, বিরাট গন্ডগোল হবে। 500 বছরের এই রাম মন্দির করার লক্ষ্যে কত লোক শহীদ হয়েছে বন্ধুগণ, আপনারা সবাই জানেন। সেই জায়গায় আজকে প্রধানমন্ত্রীজি রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন, আমরা সবাই দেখেছি। এবং আজকে আমরা কথায় কথায় বলি, আরে এখন দেশ, এখন রাম রাজত্ব না, রাম রাজত্ব না। অর্থাৎ আমরাও দেখিনি, আপনারাও দেখেননি যে রাম রাজত্ব কিরকম ছিল। অর্থাৎ রাম যখন ছিল তার রাজত্বকালে দেশের মধ্যে আইনের শাসন ছিল নিশ্চয়, এবং কোন সমস্যার সমাধান করার জন্য রাম রাজত্বের সময় রাম করতেন। এবার প্রধানমন্ত্রী 22শে জানুয়ারি 2024-এ যখন রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন, মনে হচ্ছে পুরো দেশ এখন রামময় হয়েছে, দেশে আবার আইনের শাসন এসেছে, মানুষের আস্থা সেটা এখন চলে এসেছে। বন্ধুগণ, ট্রিপল তালাক নিয়ে কত কথা। ট্রিপল তালাক, যে আমাদের যারা মুসলিম বোনেরা আছেন, মায়েরা আছেন, যে 3 বার যদি তালাক তালাক বলে তাহলে বিচ্ছেদ হয়ে যায়। এটা কোন ধরনের কানুন? আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো আছে সেখানেই এই 3 তালাকের মানে এই ধরনের কোন কানুন নেই, তাহলে আমাদের এখানে কেন হবে? অর্থাৎ আমাদের এখানে বিরোধী দলের যারা আছেন তারা ইচ্ছে করে সেটাকে রাখতো, এবং ভোট বাংশে যাতে সেটাকে প্রতিফলন হয় সেই রাজনীতি করেছে। বলছে এই ট্রিপল তালাক যদি বিলোপ করা হয় তাহলে সারা ভারতবর্ষে খণ্ড বিখণ্ড ইত্যাদি হয়ে যাবে, কিন্তু কিছুই হলো না। প্রধানমন্ত্রীজি এর জন্য বলছেন, আমি গ্যারান্টি দিচ্ছি, এক একটা কাজ করছেন, ট্রিপল তালাক বিলোপ করলো। তারপর আসতো 370 ধারা, কত কথা। 35-এ জম্মু এন্ড কাশ্মীরে সেখানে বলছে গণতন্ত্রের কথা বলছে, সংবিধান সংবিধান চলে যাবে ইত্যাদি। এই যে এই ইন্ডিজোটের ওরা বলছিল যে সংবিধান, আমি ওনাদেরকে বলছি যে প্রশ্ন আমি করতে চাই যে আপনি সংবিধানের কথা বলছেন, কোন জায়গার মধ্যে ডক্টর বি.আর. আম্বেদকর বলেছে যে একই দেশে একই 2 বিধান, 2 প্রধান, 2 নিশান থাকবে? তাহলে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন এই 370 দ্বারা বিলোপ করলো, তাহলে সংবিধানকে বাঁচিয়েছে। আজকে সংবিধানের মাধ্যমে, আজকে ওবিসি হোক, আজকে আমাদের এসসি হোক, এসটি হোক, সংবিধানের কারণে প্রধানমন্ত্রী আজকে সবার প্রতি ন্যায় সেটা তিনি দিচ্ছেন। বন্ধুগণ, ইন্ডিয়া জোটকে কি বলবো, আমি একটা কথা বলে আমি শেষ করে দেব। আজকে ইন্ডিয়া জোটের আস্তে আস্তে করে তাদের এত আর নেই। ইন্ডি জোট, সে শোলের একটা সিনেমা, আমি সব জায়গায় গিয়ে এই কথাটা বলি, আমি জানি না আপনারা শোলে সিনেমা দেখেছেন কিনা। দেখেছেন আপনারা সবাই? শোলে সিনেমার মধ্যে এখনো সর্বকালের একটা বেশ খুব ভালো একটা সিনেমা। সেখানে কি বলছে যে অমিতাভ বচ্চন আর আমাদের এই ধর্মেন্দ্র, ওরা 2 বন্ধু জেলের ভিতরে জেলারের কাছে একটা খবর দেবে, কি পিস্তল আচুকা, এই খবরটা যাতে জেলারের কাছে যায়। তো জেলার আস্রানি ছিল, আস্রানি খবরটা পেয়ে সমস্ত তার যে মানে জেলের যে সিপাহী ছিল তাদেরকে নিয়ে লেফট রাইট করে সামনে আসলো একটা জায়গায়, এসে বলছে আধা বায়ে আধা ডাইনে, তো আর বাকি মেরা সাথ হাও। তো বাকি যে সাথ হাও আধা বায়ে যদি যায় আর আধা যদি ডাইনে যায়, তো মাঝখানে তো সে একাই থাকবে। তো ইন্ডিয়া জোটের এই আয় সেটা একাই থাকবে, আগামী দিন নিশ্চিত থাকবে। এবং এদের স্থান কোথায় হবে আমি আজকে বলে দিচ্ছি, মিউজিয়ামে, এই ত্রিপুরার মিউজিয়ামে ওদের স্থান হবে। মানুষকে নেক্সট জেনারেশনে আসলে বলবে এই হচ্ছে কমিউনিস্ট ছিল, এই হচ্ছে সিপিএম। অদ্ভুত লাগে ওদের নেতাদের, যে আমরা এখন মানে সময়ের কারণে আমরা সিপিএম এর সাথে, কংগ্রেস বলছে আমরা সিপিএম এর সাথে হাত মিলিয়েছি, আর সিপিএম বলছে কংগ্রেসের সাথে হাত মিলিয়েছি। কিরকম একটা অদ্ভুত লাগে। আমরা নিজেরও আমাদের পাড়াতে আমরা দেখতাম যে কংগ্রেসের বাড়িতে যখন সিপিএমরা আঘাত করতো আর সিপিএম যখন কংগ্রেসে আঘাত করতো, এখন দেখলাম একজনের বাড়িতে আরেকজন যাচ্ছে। অদ্ভুত, মানে কি বলবো ওদেরকে। মানুষ ওদেরকে বুঝে গেছে। কালকেও আপনারা দেখুন পশ্চিম আসনে এত সুন্দরভাবে ইলেকশন হলো, ত্রিপুরাতে আবার ইতিহাস 2023-এর পরে যে কোনো জায়গায় অঘটন ছাড়া একটা